অডিও ক্লিয়ার থাকলে একবার কমেন্ট করে জানাবো। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, অডিও কি ঠিকঠাক আছে? ওকে, তাহলে চলো আজকের ক্লাস আমরা কি করি, শুরু করি। দেখো, আজকে আমরা ভেরি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার দিয়ে বায়োলজি শুরু করবো, সেটা হচ্ছে ব্লাড। একদম বেসিক থেকে আমরা বুঝবো, একদম ডেপথ লেভেল আমরা নিয়ে চলবো, যাতে আমাদের সমস্ত এক্সাম কি কভার হয়ে যায়। দেখো, রেলওয়ে এক্সাম আমাদের কি মেইন টার্গেট। রেলওয়ে এক্সামের যদি আমি বায়োলজি কোশ্চেন দেখি কিন্তু ডেপথ লেভেল থেকে আসে, তো আমাকে ডেপথে পড়তে হবে, একদম বেসিক থেকে শুরু করে আমরা একদম ডেপথ লেভেল পর্যন্ত যাব, যাতে আমাদের কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনায়াসে আমরা কি করতে পারি, সলভ করতে পারি। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, আরেকটা কথা বলে দিই, আমাদের যে বায়োলজির কমপ্লিট সিলেবাস সেটা তোমাদের পিডিএফ সেকশনে আপলোড রয়েছে, অবশ্যই একবার দেখে নেবে যে আমাদের সিলেবাসে কি আছে। দেখো, সিলেবাসে যা আছে সেটা সিকোয়েন্স ওয়াইজ না হলেও হতে পারে। আমরা কি করব, আমাদের বুঝতে সুবিধা হয় এমন চ্যাপ্টার গুলো কি আগে করবো, বা সেই সিকোয়েন্স অনুযায়ী যাতে আমাদের কি বুঝতে সুবিধা হয়। ওকে, আর আজকে আমরা শুরু করছি ব্লাড চ্যাপ্টার। দেখো, রক্ত বা রক্ত সংবহন তন্ত্র। দেখো, প্রথমে এই চ্যাপ্টারে আমরা দেখব রক্ত সম্পর্কে পড়বো, তারপরে যে ব্লাড সার্কুলেশন সেটা আমরা, রক্ত সংবহন তন্ত্র যেটা মেনলি সেটা আমরা দেখব, তারপরে হার্টের ব্যাপারে দেখব, সমস্ত কিছু কি আস্তে আস্তে আমরা দেখব। দেখো, প্রথমে রয়েছে রক্ত, ইংলিশে কি বলে, ব্লাড। এবার দেখো, রক্ত একটি তরল ধাত্র, প্লাজমা ও সাকার উপাদান সমন্বিত একটি বিশেষ যোগ কলা। এটা কি বিশেষ যোগ কলা? দেখো, এই যে পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, বলবে রক্ত কি, রক্ত কি একটা যোগ কলা, তরল কি যোগ কলা। এটা কিন্তু এক্সামে প্রচুরবার এসেছে রেলওয়েতে, মনে রাখবে। ইংলিশে বলে কানেকটিভ টিস্যু, বলে কানেকটিভ টিস্যু। তারপরে পয়েন্ট দেখো, রক্তের অধ্যয়নকে কি বলা হয়, হেমোটোলজি বলা হয়। কি বলা হয়, হেমোটোলজি। আর এই হেমোটোলজি দেখো একটা কি গ্রিক শব্দ, দেখতেই পারছো, হেমোটোলজি একটা কি গ্রিক শব্দ। হাইমা মানে কি রক্ত, আর লোগোস কথার অর্থ কি অধ্যয়ন করা। তাহলে এই দুটো শব্দ মিলে কি হয়েছে, হেমোটোলজি। তাহলে হেমোটোলজি কাকে বলে, রক্ত নিয়ে অধ্যয়নকে করাকে কি বলে, হেমোটোলজি বলে। ক্লিয়ার? দেখো, তারপর যেটা এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রক্ত প্রকৃতি কেমন। কি বলবো, ক্ষারধর্মী বা অ্যালকালাইন। কি বলবো, ক্ষারধর্মী, ইংলিশে কি বলে, অ্যালকালাইন। এবার দেখো, পিএইচ ভ্যালু এক্সামে যে কতবার এসেছে তার ঠিক নেই। পিএইচ ভ্যালু কি 7.4, অ্যাকচুয়াল যদি বলি সেটা 7.45 হয়, তাহলে 7.4 আমার কি হয়ে যাবে পিএইচ ভ্যালু। এই অপশনটাই তুমি কি অ্যান্সারে পাবে এক্সামে। তারপরে দেখো, রক্তের তাপমাত্রা, রক্তের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি আমি তোমাকে একটা কোশ্চেন করি, আমাদের রক্তের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে, রক্তের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে, কি হবে, প্লাজমা। এবং প্লাজমা কি জিনিস সেটাও আমরা দেখবো, এর পরেই আছে প্লাজমা, আমরা দেখবো। তাহলে রক্তের তাপমাত্রা কত, 38 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো,
আর একটা জিনিস কি বললাম এর সাথে, আমাদের রক্তের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? প্লাজমা। প্লাজমা কি? রক্তের একটা কি উপাদান, যেটা কি লিকুইড পার্ট, লিকুইড অবস্থা কি আমাদের রক্তে থাকে। তারপর দেখো মানুষের গড় রক্তের পরিমাণ, দেখো মানুষের গড় রক্তের পরিমাণ এখানে গড়ে দেওয়া আছে 5 থেকে 6 লিটার। অপশনে যদি 5 থাকে তাহলে 5, যদি 6 থাকে তাহলে আমি 6 দেবো। এবার দেখো এক্স্যাক্টলি মেলদের কি কত থাকে, কত লিটার, সেটাও আমি মেনশন করেছি। দেখো 5.5 লিটার থেকে 6.5 লিটার কি রেঞ্জ থাকে মেল, পুরুষের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে 5 লিটার থেকে 5.5 লিটার। আর গড়ে কি 5 থেকে কি 6 লিটার। তারপরে দেখো রক্তের রং কেমন হয়? লাল। এবার কোন রক্তের রং লাল হয় বলতো? এক হয় অক্সিজেনেটেড ব্লাড আর একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। যেই রক্তে অক্সিজেনের পরিমাণ রিচ থাকে, অক্সিজেনেটেড ব্লাড কাকে বলে? যার মধ্যে কি অক্সিজেনের পরিমাণ সর্বোচ্চ রিচ, প্রচুর পরিমাণে কি থাকে? অক্সিজেন থাকে, তাকে অক্সিজেনেটেড ব্লাড বলা হয়। যাকে আমরা কি বলি? শুদ্ধ রক্ত, তাই কি না? এবার অক্সিজেনেটেড ব্লাড কাকে বলে? যার মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে থাকে, CO2 কি প্রচুর পরিমাণে থাকে, তাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বলা হয়। এবার দেখো রক্তের রং লাল, তাহলে অক্সিজেনেটেড ব্লাডের রং কি হয়? লাল হয়। এবার কিসের কারণে? হিমোগ্লোবিনের কারণে। কিসের কারণে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নামক রঞ্জক আমাদের কি রক্তে থাকে, সেই জন্য কি হয়? রক্তের রং কি হয়? লাল হয়। আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে অশুদ্ধ যে রক্ত, তার রং কেমন হয়? কালচে লাল। বুঝতে পেরেছো? অশুদ্ধ রক্তের কালার কেমন? কালচে লাল। কিন্তু যেটা অক্সিজেনেটেড ব্লাড তার রং কেমন? লাল। কারণ কি? কারণ ওর মধ্যে কি হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিনের জন্য কি রক্তের রং কি লাল। এবার হিমোগ্লোবিন দেখো, যে হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিন দেখো এটাকে যদি আমি ব্রেক করি তাহলে আমি দেখতে পাবো হিম আর গ্লোবিন। এবার দেখো এই গ্লোবিন কি জিনিস বলতো? গ্লোবিন একটা কি প্রোটিন। গ্লোবিন কি একটা প্রোটিন। এবার তোমাকে কোশ্চেন যদি আসে রক্তে কোন প্রোটিন থাকে, তাহলে তুমি কি বলবে? গ্লোবিন প্রোটিন থাকে। কি থাকে? গ্লোবিন প্রোটিন থাকে। আর হচ্ছে হিম, হিম মানে কি বলতো? আয়রন। এই আমি দেখো এইখানে কি প্রেজেন্স থাকে? Fe+2 ফেরাস অবস্থায় থাকে। এই যে আয়রন, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? আয়রন থাকে, এই ফেরাস অবস্থায় থাকে। এ কি করে? অক্সিজেনের সাথে কি করে? রিয়াকশন করে। কার সাথে রিয়াকশন করে? এ কি করে? অক্সিজেন O2 সাথে কি করে? রিয়াকশন করে যে রেড রং, লাল রং কি করে? প্রোভাইড করে রক্তের। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? আয়রন থাকে। আয়রন কেমন? ফেরাস অবস্থায় থাকে। আর সেটা কি করে? অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি করে? আমাদের যে লাল রং সেটা কি করে? প্রোভাইড করে। তাহলে বুঝতে পারছি যে রক্তের রং কেন লাল। তাহলে তোমরা একবার কমেন্ট করো যে ডিঅক্সিজেনেটেড ব্লাডের রং কেমন হয়। একটু আগেই তোমাদের বোঝালাম অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাড মানে যার অক্সিজেনের পরিমাণ কি সর্বোচ্চ, মানে প্রচুর পরিমাণে কি থাকে? অক্সিজেন থাকে। আর ডিঅক্সিজেনেটেড ব্লাড কি? যার মধ্যে কি কার্বন ডাই অক্সাইড CO2 কি সর্বোচ্চ পরিমাণে থাকে। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডের কালার কেমন? লালচে লাল। ভেরি গুড। তারপরে দেখো রক্ত জমাট বাঁধা রোধ করতে রক্ত ব্যাংকে মানে ব্লাড ব্যাংকে,
দেখো ব্লাড ব্যাংকে কি হয়, রক্ত কি রাখা হয়। এবার ব্লাড ব্যাংকে রক্ত যদি জমাট না বেঁধে যায়, এই জন্য কি দুটো কি কেমিক্যাল ইউজ করা হয়, রাসায়নিক ইউজ করা হয়। তার নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের রেসপেক্টে, যে ব্লাড ব্যাংকে রক্তকে ভালো করার জন্য কি ব্যবহৃত করা হয়, কি বলে তুমি, ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম সাইট্রেট। এই দুটো কি রাসায়নিক কি করা হয়, রক্তের সাথে কি করা হয়, মিশানো হয়, যাতে কি ব্লাড কি থাকে, ভালো থাকে। তাহলে এক্সামে যদি কোশ্চেন আসে যে ব্লাড ব্যাংকে রক্তকে ভালো রাখার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। আর যেই পয়েন্ট গুলো বলছি, সমস্ত পয়েন্ট গুলো কিন্তু এক্সামের রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। তারপরে দেখো রক্তের কার্যাবলী, মানে রক্তের কাজ কি, আমাদের যে শরীরে রক্তের কাজ কি। দেখো শরীরে জন্য প্রয়োজনীয় পুষ্টি, আমাদের যে পুষ্টি, খাদ্য থেকে যে আমরা পুষ্টিটা গ্রহণ করি, সেটা কি রক্তের মাধ্যমে কি সারা শরীরে কি হয়, সরবরাহ হয়। দেখো পুষ্টি এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা, এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি পরিবহন করতে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড মানে O2 এবং CO2 পরিবহন হয় কার মাধ্যমে, রক্তের মাধ্যমে। এবার দেখো এই যে অক্সিজেন আছে, অক্সিজেন কে পরিবহন করে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি করে, অক্সিজেন পরিবহন করে। এটা মনে রাখবে যে হিমোগ্লোবিনের যদি কাজ তোমাকে বলে, তাহলে তুমি কি বলবে, কি বলবে, অক্সিজেন পরিবহন করা। আর হিমোগ্লোবিন কোথায় থাকে, রক্তের মধ্যেই থাকে, তাই না। তো আরবিসি লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। তাহলে দেখো তারপরের স্লাইডে কি রয়েছে, তারপরে দেখো আরো কাজ যেগুলো রয়েছে, শরীরের অভ্যন্তরে তৈরি হওয়া ক্ষতিকারক, এটা কি হবে, ক্ষতিকারক পদার্থ, NH, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যে জায়গাগুলিতে তৈরি হয় সেখান থেকে বেরিয়ে যাওয়ার জায়গা পরিবহন করে, জায়গা কি করে, পরিবহন করে, কে করে, রক্ত। তাহলে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের ইমিউনিটি সিস্টেম, আমাদের ইমিউনিটি সিস্টেমকে কি করে, বৃদ্ধি করে, কি করে, ইনক্রিজ করে। এবার দেখো রক্ত যে আছে না, রক্তের উপাদান, দেখো রক্তে কি দুটো অংশ রয়েছে, পার্ট রয়েছে। এক হচ্ছে সলিড পার্ট, কঠিন অংশ, আর একটা হচ্ছে লিকুইড পার্ট। এই যে সলিড পার্টটা রয়েছে সেটাকে আমরা বলি রক্ত কণিকা, ব্লাড সেল। আর যেটা লিকুইড পার্ট তাকে বলি আমরা প্লাজমা, বাকি রক্ত রস। তাহলে বুঝতে পেরেছো যে ব্লাডের উপাদানে কি দুটো পার্ট রয়েছে, অংশ, একটা সলিড আর একটা কি লিকুইড। দেখো সেটাই রয়েছে, রক্তের উপাদান কে দুই ভাগে ভাগ করা আছে, রক্ত রস বা কি প্লাজমা। ইংলিশে কি বলা হয়, প্লাজমা বলা হয়, বাংলায় কি, রক্ত রস। রক্ত রস কত পার্সেন্ট থাকে দেখতে পাচ্ছ, 55% কি থাকে, রক্ত রস। আর রক্ত কণিকা বা কর্পাসল কত থাকে, 45%। এই যে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা, এগুলো সব কি রক্ত কণিকা। দেখো রক্তরস বা প্লাজমাকে দুটি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে কি থাকে, দেখো জল আর কি কঠিন পদার্থ। জল কত পার্সেন্ট থাকে, 90 থেকে কি 92%। আর আবার কঠিন পদার্থ 8 থেকে কি 10%। কত, 8 থেকে কি 10%। এবার এই কঠিন পদার্থকে আবার কি দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে অজৈব আর কি জৈব। দেখতে পাচ্ছ 0.9%, এখানে কি 7 থেকে 8%। এবার এইখান থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এই জৈবকে আবার কি করা হচ্ছে, তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার দেখো প্রোটিন এবং প্রোটিন বিহীন নাইট্রোজেন, এটা কি প্রোটিন, এটা কি প্রোটিন বিহীন নাইট্রোজেন আর অন্যান্য জৈব বস্তু। এইখান থেকে এক্সামে যেটা আসে, তোমাকে বলবে প্লাজমা, নিচের কোনটি, তোমাকে অপশন দিয়ে দেবে চারটে, আর বলবে নিচের কোনটি প্লাজমা প্রোটিন। তো কোনগুলো প্লাজমা প্রোটিন সেগুলো আমাকে কি জানতে হবে। অলরেডি এনটিপিসি তে কিন্তু এসেছে, এনটিপিসি তে, তারপরে এসএসসি এমটিএস এ কিন্তু এই কোশ্চেনটা এসেছে। দেখো প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি পড়ছে, দেখো প্লাজমারই অংশ, তাহলে প্লাজমা প্রোটিন, রক্তরস প্রোটিন, তাই কি না। দেখো সিরাম অ্যালবিউমিন, সিরাম
গ্লোবিন, গ্লোবিউলিন, তারপরে ফাইব্রোনোজেন। এই যে ফাইব্রোনোজেন অপশনে সব থেকে বেশি থাকে। প্লাজমা প্রোটিন নিচের কোনটি? দেখবে যে অপশনে কি থাকবে? ফাইব্রোনোজেন থাকবে। তাহলে তোমাকে যদি প্লাজমা প্রোটিন সম্বন্ধে জিজ্ঞেস করে, তুমি নিশ্চয়ই পারবে আনসার করতে এবার, যে কোনগুলো প্লাজমা প্রোটিনের মধ্যে পড়বে। তারপরে দেখো প্রোটিন বিহীন নাইট্রোজেন, যদি বলে নিচের কোনটি প্রোটিন বিহীন নাইট্রোজেন, চারটে অপশন দিয়ে, তাহলে তোমাকে এগুলো মনে রাখতে হবে। দেখো ঘটিত পদার্থ যেগুলো ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানমিন, হাইপোপোজানমিন, এগুলো তুমি একবার দেখে নেবে। কিন্তু প্লাজমা প্রোটিন কিন্তু এক্সামের রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট। তারপরে দেখো অন্যান্য জৈব বস্তু, গ্লুকোজ, প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, উৎসেচক, বিলিরুবিন, বিলিভারডিন। ওকে, একটু আগেই তোমাকে একটা কোশ্চেন বলেছিলাম যে ব্লাডে কোন প্রোটিন থাকে। সবাই একবার কমেন্ট করে জানাবো যে রক্তে আমাদের কোন প্রোটিন পাওয়া যায়। রক্তে কোন প্রোটিন পাওয়া যায়? এইটাও কিন্তু এক্সামে এসেছে, আরআরবি এনটিপিসি 2022-এ। গ্লোবিন প্রোটিন, ভেরি গুড। মৌমিতা নাথ, সবার অ্যান্সার কই? সঙ্গীতা, গ্লোবিন, ভেরি গুড। চলো দেখো আমরা প্লাজমাটা দেখে নিলাম, এবার দেখবো রক্ত কণিকা। দেখো রক্ত কণিকাকে আবার তিনটে ভাগে মেনলি ভাগ করা হয়, সেটা দেখতে পাচ্ছি। লোহিত রক্ত কণিকা, যাকে কি বলা হয়? আরবিসি। রেড ব্লাড কর্পাসল। তারপরে শ্বেত রক্ত কণিকাকে বলে ডাব্লিউবিসি। কি বলে? ডাব্লিউবিসি। হোয়াইট, শ্বেত মানে কি সাদা, হোয়াইট ব্লাড কর্পাসল। অনুচক্রিকা, একে বলে প্লেটলেটস। কি বলে? ইংলিশে কি বলে? প্লেটলেটস। এবার দেখো এই শ্বেত রক্তকণিকার আবার কি ভাগ রয়েছে। দেখো এক হচ্ছে দানা বিহীন, মানে অগ্রানুলোসাইট, যেটা কি দানা বিহীন। আর এই গ্রানুলোসাইট কি দানা কি যুক্ত, দানা কি যুক্ত। এই গ্রানুলোসাইটের মধ্যে কি পড়ছে? মোনোসাইট আর কি লিম্ফোসাইট। কি পড়ছে? মোনোসাইট আর লিম্ফোসাইট। আমি যদি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি তোমরা পারো কিনা, যে মোনোসাইট আর লিম্ফোসাইটের মধ্যে কোনটি বৃহত্তম শ্বেত রক্তকণিকা, বৃহত্তম ডাব্লিউবিসি? দেখি কারা জানে। লিম্ফোসাইট হবে না মোনোসাইট হবে বৃহত্তম শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি? এটাও কিন্তু এক্সামে আসে যে বৃহত্তম শ্বেত রক্তকণিকা কোনটি। একবার সবাই কমেন্ট করব। মোনোসাইট লার্জেস্ট, স্মলেস্ট, তাহলে স্মলেস্ট কি বলো? ক্ষুদ্রতম। মোনোসাইট, লিম্ফোসাইট, ভেরি গুড। তাহলে তোমরা এখান থেকে মনে রাখবে যে মোনোসাইট আমার কি লার্জেস্ট, বৃহত্তম কি শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আর লিম্ফোসাইট কি স্মলেস্ট। তারপরে দেখো গ্রানুলোসাইটের মধ্যে কি পড়ছে? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তো প্রত্যেকটা জিনিস আমরা কি করব? ডিটেলে পড়বো। একে একে কি করব? ডিটেলে পড়বো, যখন আমরা কি ডাব্লিউবিসি পড়বো, শ্বেত রক্তকণিকা। ক্লিয়ার? দেখো এই স্লাইডে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে একবার কমেন্টে জানাবো, তারপর কি আমরা নেক্সট স্লাইডে যাব। তাহলে রক্তের উপাদান তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে।
চলো দেখো, রক্তকণিকা কি তিন প্রকার আমরা দেখলাম। প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা আরবিসি। দেখো আরবিসি, তো আরবিসি ডিসকভার কে করছে আমি যদি বলি, ডিসকভার কে করছে, কি হবে, এভি লুয়েন হবে। এভি লুয়েন লুয়েন হক। কি বলবে তুমি, এভি লুয়েন হক কি তৈরি করছে, লোহিত রক্তকণিকা ডিসকভার কে করছে, এভি কি লুয়েন হক। তারপরে দেখো লোহিত রক্তকণিকার অন্য নাম কি, অ্যারিথ্রোসাইট। পরীক্ষায় যদি আসে লোহিত রক্তকণিকার অন্য নাম কি, অ্যারিথ্রোসাইট। দেখো এর সংখ্যা 50 লক্ষ থেকে 55 লক্ষ, 50 থেকে কি 55 লক্ষ, বাকি থাকবে তোমার কি কিউব থাকবে, অবলিক দিয়ে রয়েছে। তারপর দেখো রক্তের রং কি, লাল আমরা জানি, তা আরবিসি কেমন, লাল। এবার দেখো কারণ কি, হিমোগ্লোবিন, আমি কিন্তু একটু আগে বুঝিয়েছি হিমোগ্লোবিন সম্পর্কে তোমাদের। তারপরে দেখো উৎপত্তি স্থল, উৎপত্তি স্থল দেখো যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন কি যকৃৎ আমাদের লিভার থেকে কি হয় উৎপন্ন হয়, তারপরে জন্মের পর অস্থি মজ্জা থেকে কি হয় উৎপন্ন হয়। আর দেখো আমাদের যদি আমি তোমাদের কোশ্চেন আসে যে ব্লাড কোথা থেকে উৎপন্ন হয়, রক্ত, আরবিসির কথা যদি না বলে রক্ত কোথা থেকে উৎপন্ন হয়, তাও তুমি কি বলবে, ভ্রূণ অবস্থায় কি যকৃৎ থেকে অর্থাৎ লিভার থেকে, আর জন্মের পর কোথা থেকে অস্থি মজ্জা থেকে। এবার যে পদ্ধতিতে রক্ত ব্লাড ফর্মেশন হয়, রক্ত তৈরি হয়, তাকে কি বলা হয়, হেমোপয়সিস বলা হয়। কি বলা হয়, হেমোপয়সিস, বা তুমি হেমোটোপয়সিসও পেতে পারো। কি বললাম, সবাই কমেন্ট করো যে ব্লাড ফর্মেশনের যে পদ্ধতি সেটাকে কি বলে, এখনই বললাম, তাহলে তোমাদের কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। সবাই একবার কমেন্টে করো যে ব্লাড ফর্মেশনের যে প্রসেস, সেই প্রসেসটাকে কি বলে, সবার কমেন্ট দেখতে চাই আমি। এতে তোমাদের কি হয়ে যাবে, মাথায় সেট হয়ে যাবে যে পদ্ধতিটাকে কি বলে। ভেরি গুড, মৌমিতানা জুই মুর্মু, এক্সিলেন্ট। চলো তাহলে বুঝতে পেরেছো যে রক্ত কোথা থেকে উৎপন্ন হয়, উৎপত্তি স্থল কোথায়। তারপরে দেখো আরবিসির মৃত্যু। এবার আরবিসির যে মৃত্যু, দেখো যকৃৎ বা প্লিহা, প্রধানত কি হয়, প্লিহাতে হয়। একে কি বলে, প্লিহাকে কি বলে বলতো, আরবিসির কি কবরস্থান বলা হয়, আরবিসির কি কবরস্থান বলা হয়। দেখো ফার্স্ট পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে আরবিসির কবরস্থান কাকে বলা হয়, কি বলবো, প্লিহাকে বলবো। প্লিহাকে শরীরের ব্লাড ব্যাংকও বলা হয়, কি হয়, ব্লাড ব্যাংকও বলা হয়। কেন ব্লাড ব্যাংক বলা হয় বলতো, যত আরবিসি আছে কি হচ্ছে, ধ্বংস হচ্ছে কোথায়, প্লিহাতে। এবার প্লিহাতে কি হচ্ছে, রিজেনারেটেড হচ্ছে, আরবিসি কি হচ্ছে, রিজেনারেটেড হচ্ছে। তারপরে কি লিভারে আমার কি থাকছে, সঞ্চিত অবস্থায় থাকছে। এবার দেখো যখন আমার কি দরকার, ইমার্জেন্সি, শরীরের ইমার্জেন্সি, তখন আমার কি ইমার্জেন্সি সময় কাজে লাগছে। তাহলে প্লিহাকে শরীরের কি ব্লাড ব্যাংকও কি বলা হয়, কারণ ওখানে কি রিজেনারেটও হয়। আরবিসি কি হয়, রিজেনারেট মানে পুনরায় কি হয়, তৈরি হয়। যেগুলো কি নষ্ট হয়ে গেছে সেগুলো কি হয়, রিজেনারেটেড হয়। তাহলে বুঝতে পারছি। তারপরে এর আয়ুকাল বা জীবনকাল, পরীক্ষায় খুব আসে যে আরবিসির আয়ুকাল বা জীবনকাল কত, কি বলবো তুমি, 120 দিন, 120 দিন। তাহলে এই যে পয়েন্ট গুলো দেখো, প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক রিসার্চ করে তোমাদের জন্য আনা হয়েছে, উপস্থিত করা হয়েছে। তারপরে দেখো আরবিসির কাজ কি, দেখো আরবিসি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি করে, পরিবহন করে।
কি বললাম, অক্সিজেন এবং কি কার্বন ডাই অক্সাইড কি করে, পরিবহন করে। দেখো আরবিসি হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক ব্যবহার করে, বলেছিলাম যে আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, তাই না? হিমোগ্লোবিন রঞ্জক ব্যবহার করে অক্সিজেন কি করে, পরিবহন করে। যদি পরীক্ষায় আসে আরবিসি কাজ কি, কি বলবে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি পরিবহন করা। এবার হিমোগ্লোবিনের কাজ কি, হিমোগ্লোবিন কি অক্সিজেন পরিবহন করে, হিমোগ্লোবিন কি অক্সিজেন পরিবহন করে। আর হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, আয়রন থাকে। তারপরে দেখো হিপারিন নামক পিগমেন্ট, হিপারিন নামক পিগমেন্ট আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে কি করে, বাধা দেয়। রক্তে, আমাদের রক্ত থাকে, রক্তে কি থাকে, যেন জমাট বেঁধে না যায়, সেজন্য কি করে, হিপারিন পিগমেন্ট, তার জন্য দায়ী কি, আমাদের রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কে, হিপারিন। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা বলো তো, হিপারিন নিঃসরণ করে কোন দুটি শ্বেত রক্তকণিকা? সবাই একবার কমেন্ট করো তো যদি জেনে থাকো। হেপারিন নিঃসরণ করে দেখো, এই যে হিমোগ্লোবিন এতক্ষণ পড়ছিল না, একদম হিমোগ্লোবিন আমরা ডিটেল স্টাডি করবো এখন। এটি আয়রন এবং গ্লোবিন প্রোটিন দ্বারা তৈরি। একটু আগে আমি যখন ফার্স্ট স্লাইডে ছিলাম হিমোগ্লোবিন, তখন কিন্তু আমি ব্রেক ডাউন করে বুঝেছিলাম হিম আর গ্লোবিন। গ্লোবিন কি একটা প্রোটিন যেটা কি রক্তে অবস্থিত, তাই কি না? আর কেন না রক্তে অবস্থিত হবে, কারণ হিমোগ্লোবিন তো রক্তের মধ্যেই থাকে। রক্তের কোথায়, আরবিসি, আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, আয়রন। আর হিমোগ্লোবিন আয়রন আর কি গ্লোবিন প্রোটিন দ্বারা কি গঠিত। দেখো গ্লোবিনে কি, হিমোগ্লোবিনে কি পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, যার কারণে রক্তের রং কি হয়, লাল হয়। এটাও বলেছিলাম অক্সিজেনের সাথে রিয়াকশন করে, তাই কি না? অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি করে, লাল রং কি করে উৎপন্ন করে। তারপরে দেখো পরিমাণ, হিমোগ্লোবিন পরিমাণ কি থাকে, দেখো এখানে কি রয়েছে, 15 গ্রাম পার 100 মিলিলিটার রক্তে। এইখানে দেখো ভেরিয়েন্স থাকতে পারে, তুমি 14 to 16 রেঞ্জটাও একটু কি মনে রাখবে। ওটা, এটা কি আছে, গড় আছে 14 to 16 গ্রাম পার 100 মিলিলিটার রক্তে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। তারপরে দেখো যদি একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষের রক্তে হিমোগ্লোবিন পরিমাণ 15 গ্রাম পার 100 মিলিমিটার রক্তে হয়, তবে এটি 100% হিমোগ্লোবিন হিসাবে কি হয়, বিবেচিত হয়, মূল্য হিসাবে কি হয়, বিবেচিত হয়। এবার দেখো হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে কোন রোগ হয়। দেখো কোশ্চেনটা যদি আরো উপর থেকে আসে, এটা একটু ভিতর থেকে বললাম, যদি আসে আরবিসির অভাবে, আরবিসির পরিমাণ যদি কমে যায় তাহলে কোন রোগ হয়, তাহলে কি হবে, অ্যানিমিয়া বা রক্তাল্পতার রোগ হয়। আর আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন, তাই কি না? তাহলে হিমোগ্লোবিন পরিমাণ কমে গেলেও কি হবে, কি আনসার দেবো, অ্যানিমিয়া রোগ হয়। দেখো এক অণু হিমোগ্লোবিন অক্সিজেনের 4টি অণু কি করে, পরিবহন করে। তাহলে এক অণু হিমোগ্লোবিন কটি, অক্সিজেনের কটি অণু পরিবহন করে, সরি অণু বহন করে, কি হবে, 4টি। তুমি কি আনসার দেবে, 4টি। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিলিত হয়ে কি তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন কি যৌগ কি করে, গঠন করে, কি গঠন করে, অক্সি হিমোগ্লোবিন। দেখো হিমোগ্লোবিন, এইচবি মানে হিমোগ্লোবিন, তার সাথে কি O2 অক্সিজেন মিলে কি অক্সি হিমোগ্লোবিন কি করে, তৈরি করে। পরীক্ষায় আসে যে অক্সি হিমোগ্লোবিন কিভাবে তৈরি হয়, তুমি কি বলবে, হিমোগ্লোবিনের সাথে কি অক্সিজেন মিলিত হয়ে কি হয়, অক্সি হিমোগ্লোবিন কি করে, তৈরি করে। এবার দেখো আরবিসি তে হিমোগ্লোবিনের অভাবের কারণে অ্যানিমিয়া নামক কি একটি রোগ দেখা যায়, তা নিম্নলিখিত প্রকারগুলি রয়েছে। দেখো অ্যানিমিয়ার আবার কি বিভিন্ন কি রয়েছে,
প্রকার রয়েছে, সেটাই আমরা কি ডিটেলে স্টাডি করব একে একে। দেখো অনেক বইয়ে দেখবে তোমার জাস্ট কি বলে দেবে যে হিমোগ্লোবিন আরবিসির ঘাটতির কারণে বা অভাবে কি হয়, অ্যানিমিয়া রোগ বা রক্তাল্পতা রোগ হয় বা হিমোগ্লোবিনের অভাবে, কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যানিমিয়ার যে আমরা কি আছে প্রকার আছে সমস্ত কিছু আমরা ডিটেলে স্টাডি করব। দেখো প্রথমে কি রয়েছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যখন লাল অস্থিমজ্জা যেখান থেকে কি হয় আমাদের ব্লাড ফর্মেশন হয়, আরবিসি তৈরি করতে পারে না, শরীরের হিমোগ্লোবিনের ঘাটতি শুরু হয়, তাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে। তাহলে বুঝতে পেরেছো? তারপরে দেখো সিকেল সেল অ্যানিমিয়া, কখনো কখনো হিমোগ্লোবিনের গঠনের পরিবর্তনের কারণে একটি বিশেষ ধরনের অ্যানিমিয়া দেখা দেয়, যেখানে হিমোগ্লোবিন ভ্যালিন পলিপেপটাইড চেনের ষষ্ঠ অবস্থানে গ্লুটামিক অ্যাসিডের দ্বারা প্রতিস্থাপিত হয়, যার কারণে কি হয় আরবিসির আকৃতি কাস্তের মতন হয়ে যায়। এটি ঘটে যার কারণে হিমোগ্লোবিনের উৎপাদন কি হয়ে যায়, কমে যায়। হিমোগ্লোবিনের কি উৎপাদন, অ্যানিমিয়ার হওয়ার কারণ কি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, তাই কি না? এবার দেখো আরবিসির পরিমাণ যদি কমে যায় তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ, আরবিসির পরিমাণ কম যদি হয় তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ তো কম হবে। এবার দেখো আরবিসির মধ্যে যদি হিমোগ্লোবিন পরিমাণ কম হয়ে যায় তাহলে কি হবে, অ্যানিমিয়াই হবে। তাহলে দুই ভাবেই কিন্তু এক্সামে তোমাদের কোশ্চেন আসতে পারে, তোমাদের দুটো ভাবে কি মনে রাখতে হবে। দেখো তখন তাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া, এই অবস্থায় যে হিমোগ্লোবিন উৎপন্ন হয় তাকে বলা হয় হিমোগ্লোবিন এস। তারপরে পার্নিসিয়াস অ্যানিমিয়া, কখনো কখনো লাল অস্থিমজ্জা দ্বারা উৎপাদিত আরবিসি পরিপক্ক, মানে কি পরিপক্ক হয়ে ওঠে না, মানে ম্যাচিওর হয়ে ওঠে না, যার ফলে হিমোগ্লোবিনের ঘাটতি হয়, একে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলা হয়। পার্নিসিয়াস অ্যানিমিয়ার কারণ হিসাবে বিবেচিত হয় ভিটামিন বি এবং ফলিক অ্যাসিডের অভাব। তাহলে ভিটামিন বি, যখন আমরা ভিটামিন পড়বো দেখো তখন কিন্তু ভিটামিন যেমন কমপ্লেক্স গুলো আমরা পড়বো 1 থেকে 12, তখন কিন্তু এই আমি রোগটা দেখবো পার্নিসিয়াস অ্যানিমিয়া। তোমাদের জন্য একটা কোশ্চেন রেখে যাই, দেখো সবাই কমেন্ট করবে, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি, ঠিক আছে, কোন কমপ্লেক্স? বি1, বি12, বি11, বি5, যদি জেনে থাকো অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। বি12, আচ্ছা দেখো তারপরে সবাই কমেন্ট করো। তারপরে দেখো থ্যালাসিমিয়া, এই ধরনের রক্ত স্বল্পতা একটি অস্বাভাবিক রোগ, এটি হিমোগ্লোবিন গঠনের কারণে হয়, যাকে বলা হয় হিমোগ্লোবিন এফ। এই অবস্থায় রক্তের ব্যক্তির সর্বদা অন্য ব্যক্তির রক্তের কি প্রয়োজন হয়, তখন কি হয় রক্ত কি অন্য ব্যক্তির থেকে কি হয় প্রয়োজন হয়। তো একবার দেখে নেবে, তোমরা একবার পড়ে নেবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এখানে এমন কিছু নেই। তারপরে দেখো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, যাকে লিউকোসাইট বা আমরা কি বলি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির ফুল ফর্ম আমরা সবাই জানি, প্রথমেই ক্লাসের শুরুতে বলেছি। ডাব্লিউবিসির ফুল ফর্ম কি বলো? ডাব্লিউবিসির ফুল ফর্ম কি? ভেরি গুড মৌমিতা নাথ। চলো দেখো এটি রক্তে 1% থাকে, কত পার্সেন্ট থাকে? 1%। দেখো রং, রং কেমন হয়? বর্ণহীন হয়। কি হয়? বর্ণহীন।
কেন বর্ণহীন হয়? কারণ এখানে কি হিমোগ্লোবিন কি উপস্থিত থাকে না, হিমোগ্লোবিনের উপস্থিত থাকে না। দেখো একটু আগে দেখো আমরা রক্তের দুটো পার্ট দেখছিলাম, মানে সলিড পার্ট আর একটা লিকুইড পার্ট। আমাদের সলিড পার্ট কোনটা কঠিনতম? সেটা হচ্ছে কি রক্ত কোষগুলো, যেগুলো আছে রক্ত কণিকা, তাই কি না, ব্লাড সেল। আর লিকুইড পার্ট কি রক্ত রস বা প্লাজমা। এবার হলো প্লাজমার রং কেমন হয়, প্লাজমা রক্ত রসের কালার কেমন হয়, রক্ত রসের কালার কেমন হয়? দেখি তোমরা জানো কিনা, এটাও কিন্তু এক্সামের রেসপেক্টে ইম্পর্টেন্ট। কালারলেস, না কালারলেস না, ঠিক আছে, অ্যাকচুয়ালি হালকা কি হলুদ হয়, খড়ের কালারের মতো। চলো তারপর দেখো সংখ্যা দেওয়া রয়েছে, তারপর দেখো অনুপাত, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ডাব্লিউবিসি এবং আরবিসির অনুপাত কত, 1:600। মনে রাখবো। কাজ রোগ থেকে সুরক্ষা প্রদান করা। দেখো এর জীবনকাল আয়ু 2 থেকে 4 দিন পুনরাবস্থায়, 10 থেকে 12 দিন কি নতুন অবস্থায়। আর যদি আমি গড় বলি, কি বলি গড়, তাহলে কি হবে, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত, 1 থেকে 15 দিন গড়ে যদি বলি। এবার ডিপেন্ড করবে আমার অপশনে কি আছে, তো সেইভাবে আমাকে কি করতে হবে, অ্যান্সার দিতে হবে। দেখো ডাব্লিউবিসি কে আমরা দেখে এসেছি যে দানাযুক্ত আর দানাবিহীন। আমি দানাযুক্ত আর দানাবিহীন যদি ছেড়ে দিই, নর্মালি যদি দেখি, তাহলে কি 5টা ভাগে কি ভাগ করা, তো আমরা সেই 5টা ভাগই আমরা দেখবো। দেখো ডাব্লিউবিসির প্রকারভেদ, ডাব্লিউবিসি প্রধানত 5 প্রকার। প্রথমে কি রয়েছে, মনোসাইট, এটি কি বৃহত্তম ডাব্লিউবিসি, বৃহত্তম কি শ্বেত রক্তকণিকা, আমরা প্রথমেই পড়ে এসেছি। তারপরে দেখো এটি কি শরীরে কি জীবাণুকে কি করে, রোগ জীবাণু কি করে বিনষ্ট করে। এবার দেখো একটা পদ্ধতিতে কি করে বিনষ্ট করে, সে পদ্ধতিটার নাম তোমরা যদি জেনে থাকো একবার জানাবে, যে কোন পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে মনোসাইট। সেটা হবে ফেগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে, ফ্যাগোসাইটোসিস, গুড। দেখো লিম্ফোসাইট, এর দ্বারা রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। তাহলে পরীক্ষা আসবে অ্যান্টিবডি তৈরি করে কোন শ্বেত রক্তকণিকা, তুমি কি বলবে, লিম্ফোসাইট। এবার দেখো লিম্ফোসাইটের অ্যাকচুয়ালি কি 3টে ভাগ আছে, তার মধ্যে দেখো যে দুটো ইম্পর্টেন্ট এক্সামে আসবে সেই দুটোই নেওয়া আছে, আর টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। দেখো টি থাইমাসে মানে বুকের মাঝখানে উৎপাদিত হয়, যার মাধ্যমে অ্যান্টিবডি কি হয়, তৈরি হয়, কি হয়, অ্যান্টিবডি। বি লিম্ফোসাইট এটি ফ্যাব্রিসিয়াস আবিষ্কার করেছেন, এটি চিকেনের বুরসায় পাওয়া যায়, তাই একে বি লিম্ফোসাইট কি নাম দেওয়া আছে। এর মাধ্যমে কি হয়, অ্যান্টিবডি কি হয়, তৈরি হয়। তারপরে দেখো নিউট্রোফিল, এই নিউট্রোফিল কি করে, রোগ জীবাণু কি করে ধ্বংস করে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, তাও প্রথমে দেখলাম আমরা কি মনোসাইট, আর এইখানে কি আমি কি নিউট্রোফিল। নিউট্রোফিল কি করে, রোগ জীবাণু ধ্বংস করে, সেই একই পদ্ধতিতে। তারপরে দেখো বেসোফিল, কি দেখলাম, কি বেসোফিল, এটি হিপারিন নামক একটা যৌগ তৈরি করে, কি করে, এই হিপারিন করে নিঃসরণ করে, হিপারিন, যার কারণে রক্ত নালীগুলির ভিতরে রক্ত জমাট বাঁধে না। রক্ত জমাট বাঁধে না, আমরা পড়েছিলাম যে রক্ত জমাট বাঁধে না কার কারণে, কারণ হেপারিন নামক কি রঞ্জকের কারণে। হেপারিনকে অ্যান্টিকোয়াগুলেন্ট বলা হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট কেন, কারণ কি রক্ত জমাট বাঁধতে কি বাধা দেয়। ইউসোনোফিল, এ কি করে, অ্যালার্জি
সংক্রান্ত রোগ কি করে, নিরাময় করে। এবার দেখো ইউসোনোফিল একটা কি প্রোটিন কি করে নিঃসরণ করে, একটা কি প্রোটিন নিঃসরণ করে, তার নাম কি, যার মাধ্যমে কি করে বাধা দেয়, অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জি কি করে প্রতিরোধ করে, বলো। হিস্টোন প্রোটিন থাকে, তাই না, হিস্টোন এক ধরনের কি প্রোটিন। চলো তারপরে দেখো বলো, আরবিসির সরি ডাব্লিউবিসির যদি কি পরিমাণ যদি কমে যায়, দেখো আমরা কি দেখবো এখন, যে অভাবজনিত রোগ, ডাব্লিউবিসির পরিমাণ কমে গেলে কোন রোগ হয়, বেড়ে গেলে কোন রোগ হয়। আমরা আরবিসিতে দেখেছি লোহিত রক্তকণিকার কি হয়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এবার দেখো লিউকোসাইটোসিস, এটা একটা কি রোগ, কারণ কি দেখো যখন রক্তে ডাব্লিউবিসির সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়ে যায়, মানে কি পরিকল্পনার বাইরে বেড়ে যায়, তখন কি রোগ হয়, লিউকোসাইটোসিস কি হয়, রোগ হয়। এবার দেখো লিউকোপেনিয়া, আর একটা আছে লিউকোমিয়া, গোলাবে না কিন্তু, ভালো করে বলছো, লিউকোপেনিয়া আর লিউকোমিয়া। দেখো লিউকোপেনিয়া রক্তে ডাব্লিউবিসির সংখ্যা অস্বাভাবিক ভাবে কমে গেলে আমার কি হচ্ছে, লিউকোপেনিয়া, যেটা এক্সামে কি খুব আসে, যে ডাব্লিউবিসির অভাবে কোন রোগ হয়, পরিমাণ যদি আমার কমে যায় তাহলে কোন রোগ হয়, কি বলবে তুমি, লিউকোপেনিয়া। আর এটা কি বেড়ে গেলে, অস্বাভাবিক পরিমাণে কি বেড়ে গেলে। আর লিউকোমিয়া কি, দেখো লিউকোমিয়া যখন ডাব্লিউবিসির সংখ্যা অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে শুরু করে, যার কারণে ডাব্লিউবিসি না আরবিসি গঠন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এই অবস্থাকে লিউকোমিয়া বলে। তাহলে তুমি দুটো পয়েন্ট মনে রাখবে, পরের যে দুটো পয়েন্ট বলেছি না, সেই দুটো পয়েন্ট কিন্তু এক্সামে খুব আসে, এই দুটো পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এক লিউকোপেনিয়া, কমে গেলে কি হয়, লিউকোপেনিয়া, আর বেড়ে গেলে কি, লিউকোমিয়া। মনে রাখবে কি বললাম, কমে গেলে কি, ডাব্লিউবিসি পরিমাণ কমে গেলে কোন রোগ হবে, কমে গেলে কোন রোগ হবে, আর বেড়ে গেলে কোন রোগ হবে, সবাই কমেন্ট করো, তাহলে তোমাদের কি হয়ে যাবে, মাথায় সেট হয়ে যাবে। ডাব্লিউবিসির পরিমাণ কমে গেলে কোন রোগ হবে, আর বেড়ে গেলে কোন রোগ হবে। সবাই কমেন্ট করো। গুড, জুই মুর্মু। আর সবাই কোথায়, সবাই কমেন্ট, সবার কমেন্ট দেখতে চাই। গুড, পুষ্পা, সঙ্গীতা, মৌমিতা নাথ, ইনক্রিজ লিউকোমিয়া, ডিক্রিজ লিউকোপেনিয়া, ভেরি গুড। তাহলে আশা করছি সবার মনে থাকবে। দেখো তাহলে আমরা কি দেখলাম, প্রথমে ব্লাড সম্পর্কে জানলাম, তারপরে আমরা কি দেখলাম, রক্তের উপাদানগুলো দেখলাম, রক্তরস, রক্তকণিকা, আমরা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা পড়েছি, আর একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে কি অনুচক্রিকা, প্লেটলেটস। এর পরের ক্লাসে আমাদের ব্লাডের 2 নম্বর ক্লাসে আমরা কি কি দেখবো, দেখো প্রথমে কি আমরা অনুচক্রিকা তা দেখবো,
তারপরে আমরা ব্লাড ক্লটিং কিভাবে, রক্ত জমাট বাঁধে কিভাবে, সেই পুরো পদ্ধতিটা একদম ডিটেলে স্টাডি করব। তারপরে আমরা ব্লাড গ্রুপ সম্পর্কে পড়বো, অ্যান্টিবডি, অ্যান্টিজেন। তারপরে আমরা দেখব যে ব্লাড গ্রুপের পসিবিলিটি। ধরো একজন স্বামী স্ত্রীর মধ্যে একজনের ব্লাড গ্রুপ যদি বি হয় আর একজনের যদি ও হয়, তাহলে সন্তানের ব্লাড গ্রুপ কি হবে, এই টাইপের কোশ্চেন্স। তারপর আরএস ফ্যাক্টর আমরা দেখব। তারপরে 3 নম্বর ক্লাসে আমরা কি ব্লাড সার্কুলেশন, হার্ট সম্পর্কে পড়বো। রক্ত সংবহন কিভাবে হচ্ছে, রক্ত কি আমাদের প্রত্যেকটা অঙ্গে কিভাবে পৌঁছচ্ছে সেটা আমরা দেখব। ওকে। আর তোমাদের বায়োলজির সিলেবাস দেবে অ্যাপে, পিডিএফ সেকশনে কি অলরেডি আপলোড হয়ে গেছে, আর এই ক্লাস পিপিটি তোমাদের কি আপলোড হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পড়বে, দেখবে যে এর মধ্যে থেকে এক্সামে কোশ্চেন আসছে। দেখো এটা সলভ করার পর যে কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর আমাকে কি করতে হবে, পিওয়াইকিউ সলভ করতে হবে। সেটা কিন্তু এক্সামের এক্সপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাস কেমন লাগছে তোমাদের বলো, বায়ো?